বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা এইচএসসি 2022 এদের 7th অ্যাসাইনমেন্ট, যেটা ফিজিক্সের জন্য আমাদের 4th অ্যাসাইনমেন্ট, এই ফিজিক্সের 4th অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বলার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো আজকে এখানে আমাদের উপস্থিত হওয়ার কারণ যেটা আমরা দেখছি যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিভিন্ন পিডিএফ, ইউটিউব যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে, তো সেগুলোর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে অধিকাংশ জায়গায় ত্রুটিপূর্ণ উত্তর সম্বলিত স্ক্রিপ্ট তুলে ধরা হচ্ছে, যেক্ষেত্রে এই ছাত্রছাত্রীরা এটা বিভ্রান্তির একটা সম্মুখীন হচ্ছে এবং তারা নিজেরাও আইডেন্টিফাই করতে পারছে না যে কোনটা সঠিক কোনটা বেঠিক, ঠিক না? তো এই হিসাবে আমাদের শিক্ষক হিসাবে যেটা দায়িত্ব যে তাদের কাছে সঠিক জিনিসটা উপস্থাপন করা। তো আমার মনে হয় যারা এই ত্রুটিপূর্ণ এই স্ক্রিপ্টগুলো স্টুডেন্টদের সামনে তুলে ধরছেন, তারা একটু দায়িত্বশীল হওয়ার জন্য আমি অনুরোধ রাখব। তো আজকে আমাদের এই 4th অ্যাসাইনমেন্ট, যেটা 4th অ্যাসাইনমেন্টের প্রথম বিষয়টা ছিল ধারকত্ব সম্পর্কে। আমাদের আজকের শিরোনাম হচ্ছে ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাবলী। তো এখানে এই উত্তরটাকে কম্পেয়ার করতে গেলে তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, অন্যগুলো দেখবে, দেখে নিজেরা কম্পেয়ার করে নিজেদের মতো করে সেটা লেখার চেষ্টা করবে। আমি কোনো সঠিক সম্পূর্ণ উত্তর তুলে দিচ্ছি না, জিনিসটা আলোচনা করছি, একটা দিক নির্দেশনা দিচ্ছি যে ত্রুটিপূর্ণ জিনিসগুলো থেকে তোমরা যেন বের হয়ে আসতে পারো। তো আজকে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাগুলি। তো ক নাম্বার প্রশ্নে যেটা দেওয়া আছে, ক নাম্বার প্রশ্নে বলছে যে দুইটা সমান্তরাল পাত, যে পাতের প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল হলো এ। আমরা দুইটা পাত অঙ্কন করেছি, যে পাতের ক্ষেত্রফল হলো এ, প্রত্যেক পাতের ক্ষেত্রফল হলো এ মিটার স্কোয়ার, এসআই এককে নিয়েছি আমরা, এবং এই পাত দুইটাকে আমরা পরস্পর থেকে ডি দূরত্বে স্থাপন করেছি, কারণ পাত দ্বয়ের দূরত্বের উপরে তার ধারকত্বের মান নির্ভর করে। তাহলে ডি দূরত্বে স্থাপন করেছি, এই অবস্থায় তাদের ধারকত্বের মান হবে সি ফ্যারাড, সেটা আমরা এখানে লিখে রেখেছি। এবং প্রত্যেক পাতে সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে কিউ, এবং এদের পাত দ্বয়ের বিভব পার্থক্য ধরেছি আমরা ভি ভোল্ট। এখন এই সঙ্গে একটা ব্যাটারি সংযুক্ত করা আছে। এই ব্যাটারিটার সুইচ যদি আমরা অন করি, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে ধনাত্মক চার্জগুলো যেয়ে আমাদের হচ্ছে এক্স পাতকে ধনাত্মক চার্জে চার্জিত করবে। ঠিক একই সময়ে একই পরিমাণ চার্জ ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে নেগেটিভ চার্জগুলো যেয়ে ওয়াই প্রান্তে এ পাতকে চার্জিত করবে। এবং এর মাঝে যেহেতু অন্য কোনো মাধ্যমের কথা বলা নেই, তাহলে এপসাইলন নট তড়িৎ ভেদন যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ বায়ু মাধ্যম দ্বারা পরিপূর্ণ করা আছে, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ এই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা এখানে যেটা আছে সেটা হলো তোমার এপসাইলন নট, তড়িৎ ভেদন যোগ্যতা। এখন এখানে কি হবে, এইভাবে যদি চার্জিত হয়, চার্জিত হলে দেখা গেলো এইটা ধনাত্মক পাত, এইটা ঋণাত্মক পাত, এই ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতে তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জে সোজা যায়, এরকম বক্র হয়ে যায়, এদিকে এরকম বক্র হয়ে যায়। কিন্তু এই ডি দূরত্বটা এতই কম দূরত্ব যে এই বক্র হওয়ার আগেই এক্স পাত থেকে ওয়াই পাতে ধনাত্মক বলরেখাগুলো পৌঁছে যায়। এই জন্য আমরা এখানে বলরেখাগুলোকে কী করি, সমান্তরাল বলরেখা অঙ্কন করি, শুধু দূরত্ব কম হওয়ার কারণে। এক্স পাত থেকে ওয়াই পাতের দিকে ধনাত্মক বলরেখাগুলো যাবে, এবং এখানে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ড কি করবে, এক্স এবং ওয়াই পাতের মধ্যে একটা বিভব পার্থক্য করবে। সেই বিভব পার্থক্যটা কি করবে, এদের ধারকত্বের মান নিয়ন্ত্রণ করবে। সেই ধারকত্বের মান আরও কি দ্বারা নিয়ন্ত্রিত হবে, এই সঞ্চিত চার্জের পরিমাণ দ্বারা। তো আমাদের ক নাম্বারের প্রশ্নে বলা হয়েছে যে এই সঞ্চিত চার্জের পরিমাণ কত হবে, এই সঞ্চিত চার্জের পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সঞ্চিত চার্জের পরিমাণ কিউ এর মান নির্ণয় করতে হবে। সঞ্চিত
চার্জ কিউ এর মান নির্ণয় করতে। এটা হলো আমাদের প্রশ্ন ক নাম্বারের প্রশ্ন হলো এটা আমাদের। আমরা ধারকত্বের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে জানি ধারকত্বের সংজ্ঞা থেকে সি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, যেখানে ভি হলো কি, এই ব্যাটারি থেকে চার্জ যেহেতু ডি দূরত্বে দুই ধরনের চার্জের সৃষ্টি হয়েছে, অতএব এখানে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। যখন পরিপূর্ণ চার্জ হয় তখন ব্যাটারির বিভব পার্থক্য আর এই পাতের বিভব পার্থক্য সমান হয়ে যায়, এই জন্য আমরা বিভব ভি বলছি। তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, যেটা এই সমীকরণ থেকে আমরা হচ্ছে বিভবের মান নির্ণয় করতে পারবো। আবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে এখন আমরা এই দুটাকে যদি সমন্বয় করি তাহলে কি পাবো আমরা, অতএব কিউ বাই ভি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। আমাদের দরকার হচ্ছে কিউ এর মান, অতএব কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভি ডিভাইডেড বাই ডি। তাহলে এটাই হলো আমাদের সঞ্চিত চার্জের পরিমাণ। এটাকে আমরা একটা নাম্বার ব্যবহার করতে পারি 1 নম্বর, এইটা হলো আমাদের 2 নম্বর। এই 2 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের সঞ্চিত চার্জের পরিমাণ। আবার এই ভি বাই ডি ইজ ইকুয়াল টু ই, তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ প্রাবল্য। এখানে যেহেতু বলরেখা সৃষ্টি হয়েছে, চার্জের পরিমাণ আছে, তাহলে এই চার্জের কারণে বলরেখাগুলো এক্স পাত থেকে ওয়াই পাতে যাবে এবং সেই পাতের ঘনত্বে, বলরেখাগুলোর ঘনত্বের কারণে, তাদের শক্তির কারণে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখতে পাবো। আমরা জানি ভি বাই ডি সমান ই, অতএব কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ই। এটা হলো 3 নম্বর। তাহলে 1, 2 ও 3 নম্বর সমীকরণ থেকে উভয় পাতে সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করা যায়। এই তাহলে এই তিনটার যে কোনো একটা সমীকরণ, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভি ডিভাইডেড বাই ডি, অথবা কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ই, এই সমীকরণের যে কোনো একটা থেকে আমরা হচ্ছে এই পাতের সঞ্চিত চার্জের পরিমাণ সম্পর্কে জানতে পারি। আর এই পাতের মাঝে যদি বলা থাকতো অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক মিডিয়াম এখানে স্থাপিত আছে, অর্থাৎ যার তড়িৎভেদন যোগ্যতা এপসাইলন নটের জায়গায় কে এপসাইলন নট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কত হতো, কিউ ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট এ ভি বাই ডি, কিউ ইজ ইকুয়াল টু কে এপসাইলন নট এ ই। এইগুলো মান আমরা পেতাম, এগুলো তখন আমরা আলাদা করে দেখাতে পারবো। যেহেতু আমাদের উদ্দীপকে এখানে অন্য কোনো মাধ্যমের কথা বলা নেই, তাহলে আমরা বায়ু মাধ্যমের তড়িৎভেদন যোগ্যতা দ্বারাই এটার সমাধান করে নেব। চলো এবার খ নাম্বার প্রশ্নের উত্তরে যাই আমরা। চিত্রটা থাক। খ নাম্বার প্রশ্ন,
বলছে এই ব্যাটারিটা যে সুইচ অন করার পরে এই পাতদ্বয় যে চার্জিত হবে, সেই চার্জিত হওয়ার জন্য ব্যাটারি থেকে কি পরিমাণ শক্তি ব্যয় হবে, ব্যাটারি থেকে কি পরিমাণ শক্তি ব্যয় হবে। যদি আমরা এখানে একটা সুইচ অঙ্কন করি এইটা, তাহলে এই সুইচটাকে যদি আমরা অন করি, এই সুইচটাকে যখন আমরা অন করব তখন এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে চার্জ যে এক্স পাতের এ ক্ষেত্রফলের এই পাতকে চার্জিত করবে, আর ঋণাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক চার্জগুলো যে ওয়াই পাতের এই ওয়াই নামের এ পাতকে চার্জিত করবে। তাহলে এই চার্জিত করার জন্য ব্যাটারি থেকে কি হবে, চার্জ ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ চার্জ চলে যাচ্ছে। এই চলে যাওয়ার জন্য কি হবে, ব্যাটারির একটি শক্তি ব্যয় হবে। তাহলে সেই ব্যয়িত শক্তির পরিমাণ কত হবে, এইটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে ব্যাটারি যে শক্তিটা ব্যয় করছে সেই শক্তির পরিমাণ আমরা নির্ণয় করব। তাহলে ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি ইউবি, এই ইউবি আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা কিউ এর মান ক থেকে যেটা পেয়েছি সেই মানটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে এখানে ইউবি ইজ ইকুয়াল টু কত হবে, আমরা জানি কোনো বর্তনীর ভিতর দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ সঞ্চালিত হয় এবং ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে তার কৃত কাজ যেটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ। এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ যেটা ব্যয়িত শক্তির পরিমাণ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, এটা আমাদের কৃত কাজ। তাহলে যে কাজটা সম্পন্ন হয় সেই কাজটাই এখান থেকে ব্যয় হয়, বা এইখানকার সঞ্চিত শক্তিটাই কাজে রূপান্তরিত হয়। তাহলে কাজের পরিমাণটাই ছিল ব্যাটারির ভিতরে সঞ্চিত শক্তি, যেটা আমাদের এখানে ব্যয়িত শক্তি। তাহলে সেই অনুযায়ী ইউবি সমান আমরা কি লিখতে পারবো, ভি কিউ, ভি কিউ, ভি কিউ। আবার কিউ ইজ ইকুয়াল টু কত, সিভি। তাহলে আমরা এখানে ইউবি সমান বলতে পারি সি ভি স্কোয়ার, সি ভি স্কোয়ার। এখন ক থেকে আমরা কিউ এর মান নিয়ে এসে এই দুটার যে কোনো একটাতে যদি বসাই, তাহলে ক থেকে কিউ ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা কত, কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভি ডিভাইডেড বাই ডি। দূরত্বের মাধ্যমে যদি আমরা দেখতে চাই, তাহলে সেই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, এখানে আমরা একটা নাম্বার দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নাম্বার। তাহলে 1 নম্বর থেকে কি পাবো, 1 নম্বর থেকে যে কোনো একটাতে মান বসাতে পারি আমরা, ইউ ভি ইজ ইকুয়াল টু, তাহলে কিউ এর মান হচ্ছে কত, এপসাইলন নট এ ভি ডিভাইডেড বাই টি, তাহলে ভি স্কয়ার। তাহলে ইউ ভি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভি ভি স্কয়ার ডিভাইডেড বাই ডি। এটাই হলো আমাদের ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি, এটাই হলো আমাদের ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তির পরিমাণ। ঠিক আছে, এটাই হলো আমাদের ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তির পরিমাণ। 3 নম্বর, এবার আমাদের বলছে যে এটা গেল ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তির পরিমাণ। তাহলে এখানে আমরা লিখে দেব যে এটি বলতে 1 নম্বর ও 2 নম্বর, 1, 2 ও 3 নম্বর সমীকরণগুলোতে ব্যাটারির ব্যয়িত শক্তির মান নির্দেশ করে। এই 1 নম্বর সমীকরণও ব্যাটারির ব্যয়িত শক্তি, 2 নম্বর
সমীকরণও ব্যয়িত শক্তি, 3 নম্বর সমীকরণও আমাদের ব্যাটারির ব্যয়িত শক্তির মান নির্ণয় করে। এখানে আবার আমরা ভি এর মানটাও বসিয়ে দিতে পারি। ভি সমান যেটা পেয়েছি তো একই কথা, কিউ ইজ ইকুয়াল টু আতা আবার বসানো ডবল করে এটা। ওকে, আচ্ছা তাহলে এবার যাই আমরা পরের প্রশ্ন। ধারকের সঞ্চিত শক্তির মান নির্ণয় করতে হবে। খ গ এবার গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি বলছে আমাদের, গ নাম্বার বলছে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ গ, ইউ ইজ ইকুয়াল টু হট, এটা আমরা নির্ণয় করব ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ। এখন ধারকের সঞ্চিত শক্তি বলতে আমরা কি বুঝবো? এই চার্জগুলো যে এখান থেকে এই প্রান্তে আর এখান থেকে এই প্রান্তে এসে জমা হচ্ছে, সেই জমা হওয়ার জন্য যে কাজ সম্পন্ন হচ্ছে, সেই কাজটাই পোটেনশিয়াল এনার্জি হিসাবে বা বিভব শক্তি হিসাবে দুই পাতে সঞ্চিত থাকছে। তাহলে সেই শক্তির পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেই সঞ্চিত শক্তির পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন আমরা যদি ধরে নিই যে কিউ পরিমাণ চার্জ একসঙ্গে গেছে, এটা কিন্তু সম্ভব না। ভি থেকে চার্জগুলো অল্প অল্প করে, অর্থাৎ ডিকিউ এইভাবে ডিকিউ করে চার্জ যে এখানে জমা হয়ে মোট চার্জ কিউ কখন হবে? যখন পরিপূর্ণভাবে চার্জিত হবে, যখন ধারকটা পরিপূর্ণ চার্জিত হবে তখন তার ভিতরে চার্জের পরিমাণ হলো কিউ। কিন্তু এই চার্জটা কিভাবে গেছে? ডিকিউ। তাহলে এই ক্ষুদ্র চার্জ ডিকিউ সঞ্চালনের জন্য কৃত কাজ ডিডাব্লিউ। তাহলে সেই ডিডাব্লিউ এর পরিমাণ যদি আমরা নির্ণয় করতে পারি তাহলেই আমরা মোট কাজের পরিমাণ নির্ণয় করতে পারব। তাহলে এর বিভব পার্থক্য কত হয়েছে? ভি। তাহলে ভি বিভবের পাতে ডিকিউ চার্জ স্থানান্তরে কৃত কাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ভি ডিকিউ। কিন্তু এখানে আমরা ভি সমান কি জানি? ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি বা ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ বাই সি ইন্টু ডিকিউ। তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। এটা কত চার্জের জন্য? ক্ষুদ্র চার্জ স্থানান্তরের জন্য। তাহলে ক্ষুদ্র পরিমাণ চার্জ স্থানান্তরের জন্য কৃত কাজ ডিডাব্লিউ সমান কিউ বাই সি ডিকিউ। এখন এই সমীকরণটাকে যদি আমরা এমন করি যে যখন কিউ ইজ ইকুয়াল টু 0 তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 এবং কিউ ইজ ইকুয়াল টু কিউ হলে তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ। অর্থাৎ যখন কোনো চার্জ সঞ্চিত হয়নি এর ভিতরে তখন কৃত কাজের পরিমাণ কত? 0। আর পরিপূর্ণ যখন চার্জিত হলো, কিউ পরিমাণ চার্জে যখন চার্জিত হলো তখন কৃত কাজের পরিমাণ কত হবে? ডাব্লিউ। তাহলে এই সীমার মধ্যে 1 নম্বরকে সমাকলন করি। অতএব ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু 1/c ইন্টিগ্রেশন কিউ ডিকিউ। তাহলে লিমিটটা কত? 0 থেকে ডাব্লিউ আর এটা হলো 0 থেকে কিউ। তাহলে এটার জন্য কত হবে? ডাব্লিউ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1/c আর এদিকের কিউকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই? কিউ স্কোয়ার বাই 2। এই অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ
কিউ স্কোয়ার বাই সি। এটা একটা সমীকরণ পেলাম আমরা। কিউ ইজ ইকুয়াল টু যদি আমরা সিভি বসাই, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে একটা সি কেটে গেল, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু থাকছে কত আমাদের, হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার। এটাও আমাদের সঞ্চিত শক্তির মান। আবার সি ইজ ইকুয়াল টু যদি আমরা কিউ বাই ভি বসাই, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ বাই ভি তার মানে কত আসছে আমাদের, আমরা এখান থেকে যদি সিকে এলিমিনেট করি, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ভি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কিউ ভি। 4 নম্বর। এগুলো সবই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির মান, সবগুলো হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা। এখন এইখানে যদি আমরা ভি এর মানটা বসাই, এই ভি অথবা কিউ যে কোনো একটা মান যদি আমরা বসাই, তাহলে আমাদের সঞ্চিত শক্তির মান কত পাবো, এই সমীকরণ আমরা কিউ এর মান বসাই, তাহলে কিউ ইজ ইকুয়াল টু আবার এপসাইলন নট এ ভি ডিভাইডেড বাই ডি, এপসাইলন নট এ ভি ডিভাইডেড বাই এ ভি স্কোয়ার, সরি এইটা। তাহলে এই মানটা যদি আমরা 4 নম্বর সমীকরণে বসাই, তাহলে 4 নম্বর থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে হাফ এপসাইলন নট এ ভি স্কোয়ার, সরি না এ ভি ডিভাইডেড বাই ডি ইন্টু ভি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এপসাইলন নট এ ভি স্কোয়ার ডিভাইডেড বাই ডি। তাহলে এই যে সমীকরণটা পেলাম আমরা, এই সমীকরণটাকে যদি আমরা 5 নম্বর বলি, তাহলে এই সঞ্চিত শক্তি সমান কৃত কাজ, তাহলে কৃত কাজ সমান সঞ্চিত শক্তি, অতএব ইউ ইজ ইকুয়াল টু হাফ এপসাইলন নট এ ভি স্কোয়ার বাই ডি। তাহলে এইটা যেটা পেলাম আমরা, এটাই হলো আমাদের ব্যাটারির সঞ্চিত শক্তির মান। তাহলে এটাও ব্যাটারির সঞ্চিত শক্তির মান, এটাও সঞ্চিত শক্তির মান, এটাও সঞ্চিত শক্তির মান। তাহলে এই যেগুলো পেলাম আমরা, এগুলো সব হলো আমাদের ব্যাটারির সঞ্চিত শক্তির রাশিমালা। সঞ্চিত শক্তির রাশিমালা এগুলো। ওকে, তাহলে ব্যাটারি কর্তৃক সঞ্চিত শক্তির মান হচ্ছে আমাদের এই, এটাকেও যদি 6 নাম্বার বলি, তাহলে এই 6 নাম্বার, আর এগুলোকে যদি আমরা ইউ দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, এটা সমান হচ্ছে হাফ কিউ ভি, এগুলো সব ইউ, সব এগুলো সঞ্চিত শক্তির মান, এগুলো তারপরে এটা, এগুলো সব সঞ্চিত শক্তির মান। ঠিক আছে, এবার চলো আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে বলছে তোমার দেওয়া উত্তরের ক এবং খ এর উত্তর ভিন্ন হলে এর কারণ ব্যাখ্যা করো, আর যদি ভিন্ন না হয় তাহলেও তার ব্যাখ্যা করো। খ এবং গ নাম্বার, খ এবং গ নাম্বারে দেখো, গ নাম্বার, এটা ঘ নাম্বার। ঘ নাম্বারে বলছে খ এবং গ থেকে আমরা যে শক্তির মান পেয়েছি, গ নাম্বারে খ নাম্বারে ছিল আমাদের ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি, আর গ নাম্বারে ছিল হচ্ছে আমাদের দুই পাতে সঞ্চিত শক্তি। তাহলে এই দুটার মান দেখে নিই আমরা। তাহলে খ থেকে ব্যাটারি কর্তৃক ব্যয়িত শক্তি ইউবি সমান হচ্ছে ইউবি সমান
সিভি স্কোয়ার। আর গ নম্বর থেকে ধারকে সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ভি এর মান এখানে ওখানে যেখানেই বসাই আমরা, বসালেই তার মান পাবো। যেহেতু সমতা দেখাচ্ছে সেজন্য আমরা এই মান না বসিয়ে এই দুইটা সমীকরণ দ্বারাও সমতা দেখাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে শক্তির নিত্যতার সূত্র যদি আমরা কাজে লাগাই তাহলে ব্যাটারির ব্যয়িত শক্তি ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারির ব্যয়িত শক্তি সিভি স্কোয়ার আর ধারকের সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ সিভি স্কোয়ার অর্থাৎ 50% এনার্জি কোথায় গেল? তাহলে এইটার হিসাব যদি আমরা না মেলাতে পারি তাহলে শক্তির নিত্যতার সূত্র এখানে কার্যকর হবে না। আর যদি না হয় তাহলে আমাদের এই ধারণাটা ভুল হবে। এখন দেখো, ব্যাটারি যে শক্তি ব্যয় করছে, এই ব্যাটারি থেকে যে পরিমাণ শক্তি সাপ্লাই দেওয়া হচ্ছে, সেই সাপ্লাই দেওয়া বা সরবরাহকৃত শক্তির পুরোটাই কি এই দুই পাতে সঞ্চিত হচ্ছে? যদি দুই পাতে সঞ্চিত হয় তাহলে এই ইউবি সমান ইউ হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যাটারি থেকে শক্তি বের হওয়ার পর বা চার্জ বের হওয়ার পরে এই চার্জগুলো একটা তারের মধ্য দিয়ে গমন করছে। তাহলে কোনো তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ সঞ্চালিত হয় তাহলে সেই তারে কি হয়? তাপ উৎপন্ন হয়। সেই তারে তাপ উৎপন্ন হয়। তাহলে সেই উৎপন্ন তাপের জন্য কিন্তু ব্যাটারির ব্যয়িত শক্তির কিছু অংশ ব্যয় হচ্ছে। পাতগুলোকে যখন চার্জ দিতে হয় সেই পাতগুলোও কিছুটা উত্তপ্ত হয়। তাহলে সেই উত্তাপজনিত শক্তি ক্ষয়ের কারণে আমাদের শক্তির কিছুটা অংশ এখানে ব্যয় হয়ে যায়। তাহলে এই কথাটা তোমরা এখানে লিখে দিবা যে এই শক্তি দুইটা সমান না। এই শক্তি দুইটা সমান না। সমান না হওয়ার পিছনে কারণ যেটা সেটা লিখবে এটাই যে ব্যাটারি থেকে সরবরাহকৃত শক্তি সম্পূর্ণটাই ধারকের পাতে সঞ্চিত হতে পারছে না। তাদের পথে উত্তাপজনিত শক্তি ক্ষয়ের কারণে কিছু পরিমাণ শক্তি বিনষ্ট হচ্ছে, যার কারণে সঞ্চিত শক্তির পরিমাণটা অর্ধেকে নেমে আসছে। ঠিক আছে, এই কথাটা একটু লিখে দিলেই হয়ে গেল। আচ্ছা, এইবার আসছে আমাদের সেই অঙ্গ নম্বর প্রশ্ন। অঙ্গ নম্বর প্রশ্নটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্ব, মানে সব জায়গায় যে ত্রুটিপূর্ণ অ্যান্সার যেটা পাচ্ছি আমরা, সেই অ্যান্সারের কারণেই আমরা এইটাকে একদম গুরুত্বপূর্ণ বলছি। তাহলে এই পাত দুইটা বলছে যে যখন ফুললি চার্জিত হয়ে গেল, চার্জিত হওয়ার পরে এই পাত দুইটার এই ব্যাটারিটাকে খুলে দেওয়া হয়। তাহলে ব্যাটারি খুলে দিলে এর ভিতরে চার্জ সেই কিউ থেকেই গেল। তাহলে কিউ পরিমাণ চার্জ, এটা এক্স পাত, এটা ওয়াই পাত, এবং এদের মধ্যবর্তী দূরত্ব এখন কত হলো? বলছে এই মধ্যবর্তী দূরত্ব হলো কত? 2D। এই দূরত্বটা হয়ে গেল 2D। এই দূরত্বটা হয়ে গেল 2D। এখন তাহলে এই পাতে যে তড়িৎ প্রাবল্য, সেই তড়িৎ প্রাবল্যের মান দেখা গেল যে লম্বা দূরত্ব অতিক্রম করে যেতে হচ্ছে। লম্বা দূরত্ব অতিক্রম করে যেতে হচ্ছে। তাহলে এই লম্বা দূরত্ব অতিক্রম করে যাওয়ার কারণে এদের মাঝে ইলেকট্রিক ফিল্ড যেটা, সেই ইলেকট্রিক ফিল্ড কমে যায়। ইলেকট্রিক ফিল্ড যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে বিভব কিন্তু বৃদ্ধি পায়। বিভব বৃদ্ধি পাবে। দূরত্ব বেড়ে গেছে, ভি ইজ ইকুয়াল টু ইডি। তাহলে ইডি যদি হয় তাহলে ডি এর মান যদি বাড়ে তাহলে ভি এর মান বাড়বে। তাহলে এই বর্ধিত অবস্থায় আমাদেরকে কি বলছে যে বিভব পার্থক্যের মান কত হবে? ব্যাটারি বিযুক্ত করা হলো। ব্যাটারি বিযুক্ত করার পরে এই চিত্র থেকে আমাদের বলছে 9 নম্বরে যে বিভব দূরত্ব দ্বিগুণ হলে বিভব কত হবে? এই যদি এই অবস্থায় থেকে ব্যাটারিকে বিযুক্ত করে দেওয়া হলো, ডিসকানেক্ট করে দেওয়া হলো, ডিসকানেক্ট করার পরে এই পাত দুইটাকে বিশেষ ব্যবস্থায় সরিয়ে নিয়ে যাওয়া হলো, চার্জের কোনো পরিমাণ ঘটবে না। তাহলে সেই ক্ষেত্রে এদের দূরত্ব তৈরি করা হলো কত? 2D। এই পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখন কত? 2D। ক্ষেত্রফল একই আছে।
চার্জের পরিমাণ একই আছে, প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে দূরত্ব, শুধুমাত্র দূরত্ব পরিবর্তিত হয়েছে। তাহলে দূরত্ব পরিবর্তিত হলে কি হবে? দূরত্ব পরিবর্তিত হলে মধ্যবর্তী দূরত্ব পরিবর্তনের ফলে আমাদের পরিবর্তিত হবে ধারকত্ব সি, পরিবর্তিত হবে বিভব ভি, পরিবর্তিত হবে তড়িৎ প্রাবল্য ই। তাহলে এই রাশিগুলো আমাদের পরিবর্তিত হবে। তাহলে এখন বলছে যে বিভব পার্থক্যের পরিবর্তনটা কত হবে? তাহলে আমরা জানি খ নাম্বারে যেটা আমরা দেখে এসেছি, সেখানে প্রথম ক্ষেত্রে বিভব বা প্রথম অবস্থায় বিভব V1 যদি আমরা বলি, V1 ইজ ইকুয়াল টু, তাহলে কত বলবো আমরা এটাকে, QD ডিভাইডেড বাই এপসাইলন নট A। এটা V1 সমান, যেহেতু কিউ সমান এপসাইলন নট A V1 ডিভাইডেড বাই ডি ছিল, তাহলে কিউ ইজ ইকুয়াল V1 সমান QD ডিভাইডেড বাই এপসাইলন নট A। ভি এর মান বের করছি ইন টার্মস অফ ডিস্টেন্স, এইটা। তাহলে 1 নম্বর, তাহলে দূরত্ব দ্বিগুণ করার ফলে, তাহলে পরিবর্তিত অবস্থায় বিভব V2 ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে V2 সমান তাহলে কত হবে, কিউ, চার্জের পরিমাণ একই আছে, দূরত্বটা কত হয়ে গেল D2D, মাঝের মাধ্যম একই আছে, তাহলে এপসাইলন নট, পাতদ্বয়ের ক্ষেত্রফল একই আছে, তার মানে A। তাহলে এইটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এটাই হলো আমাদের পরিবর্তিত ক্ষেত্রে বিভবের মান, পরিবর্তিত ক্ষেত্রে বিভবের মান। এখন আমরা এখান থেকে সন্তুষ্ট না হয়ে দেখতে চাই যে কত গুণ পরিবর্তিত হলো, সেটা যদি জানতে চাই, তাহলে 2 নম্বর ভাগ 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কি হবে, V2 বাই V1 ইজ ইকুয়াল টু, তাহলে কিউ ইন্টু 2D ডিভাইডেড বাই এপসাইলন নট A ইন্টু, তাহলে এটা উল্টে গেল, এপসাইলন নট A ডিভাইডেড বাই QD, কাটাকাটি করলে কত থাকে 2, বা V2 সমান হচ্ছে 2V1 ব্যাস। এই যে সমীকরণটা পেলাম আমরা, এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের বিভব দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তিত ক্ষেত্রে বিভব দ্বিগুণ হবে, এই বিভব দ্বিগুণ হবে। এটাই হলো আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। এটাই হলো আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এখানে আমরা কি পেলাম, যে পরিবর্তিত অবস্থায় বিভবের মান দ্বিগুণ হবে। কেন দ্বিগুণ হয়? আসলে V ইজ ইকুয়াল টু ED, তাহলে এই E যদি আমাদের ধ্রুবক ধরি, কারণ V এর পরিবর্তন যখন হচ্ছেই, দূরত্ব পরিবর্তন হচ্ছেই, তাহলে V প্রপোর্শনাল টু D, তাহলে দূরত্ব যদি বাড়ে বিভবের মান বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে আমরা এটাও বলতে পারি E ইজ ইকুয়াল টু V বাই D, তাহলে E প্রপোর্শনাল টু 1 বাই D এটার মান। তাহলে এই পরিবর্তিত ইলেকট্রিক ফিল্ড পরিবর্তিত হচ্ছে বলেই বিভবের মান পরিবর্তিত হচ্ছে। তাহলে এটাই হলো আমাদের বিভব পরিবর্তনের কারণ। এবার চ নাম্বারে এসে বলছে, খুব ইম্পর্ট্যান্ট অবস্থা এটা, চ নাম্বারে এসে বলছে শেষোক্ত ধারকে কতটুকু সঞ্চিত। তাহলে এই পরিবর্তিত অবস্থায়, পরিবর্তিত ক্ষেত্রে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। এই পরিবর্তিত ক্ষেত্র কোনটা? এই দূরত্ব দ্বিগুণ করার
ফলে। তাহলে দূরত্ব দ্বিগুণ করার ফলে ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তাহলে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে হাফ সিভি স্কোয়ার। ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে আমাদের হাফ সিভি স্কোয়ার। তাহলে এখানে কি কি পরিবর্তিত হবে? বিভব পরিবর্তিত হবে এবং ধারকত্বও পরিবর্তন হবে। এই জায়গাটায় এসে দেখা গেল আমাদের অধিকাংশ ক্ষেত্রেই ধারকত্বকে ধ্রুবক ধরে নিয়ে এই সমীকরণটা সমাধান করা হচ্ছে, কিন্তু না, ধারকের মানও পরিবর্তিত হবে। তাহলে প্রথম ক্ষেত্রে ধারকত্ব C1 = ε0A / d, পরিবর্তিত ক্ষেত্রে ধারকত্ব C2 = ε0A / 2d। এই যে দেখো, এখানে থেকে দেখলে তোমরাই বুঝতে পারবে যে ধারকত্ব কেন পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে ছিল d, এখানে হয়ে গেল আমাদের দূরত্বটা কত? 2d। তাহলে এই 2d এর কারণে আমাদের ধারকত্বের মান পরিবর্তিত হয়ে গেল। এখন প্রাথমিক ক্ষেত্রে সঞ্চিত শক্তি আর পরিবর্তিত ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করতে পারলে আমরা বুঝতে পারবো যে দ্বিতীয় ক্ষেত্রে কী পরিমাণ শক্তি সঞ্চিত আছে। তাহলে প্রাথমিক ক্ষেত্রে সঞ্চিত শক্তি U1 = হাফ C1 V1 স্কোয়ার। তাহলে C1 এর মান বসিয়ে দিই। তাহলে U1 = ε0A V1 স্কোয়ার / 2d, এই হাফ ইন্টু d, 2d। তাহলে 1 নম্বর। আর পরিবর্তিত ক্ষেত্রে শক্তি U2 = কত হবে? তাহলে হাফ C2 V2 স্কোয়ার। তাহলে হাফ C2-র মান কত? এটা। তাহলে হাফ ইন্টু C2-র মান হলো ε0A / 2d। আর V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 2V1। তাহলে 2V1 যদি হয় তাহলে 4V1 স্কোয়ার। তাহলে এই 2 এই 2 এই 2 কেটে গেল। তাহলে এখানে থাকছে U2 = ε0A V1 স্কোয়ার / d। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর ক্ষেত্রে সঞ্চিত শক্তির মান এইটা, 2 নম্বর ক্ষেত্রে সঞ্চিত শক্তির মান এইটা। দেখো বেড়ে যাচ্ছে সঞ্চিত শক্তির মান। তাহলে এখন যদি আমরা এখানে বলে দিই এটাই এনাফ, কিন্তু আমরা আরও স্পেসিফিক যদি দেখাতে চাই তাহলে 2 নম্বর ভাগ 1 নম্বর থেকে। তাহলে U2 / U1 = U2 এর মান কত? ε0A V1 স্কোয়ার / d ইন্টু U2 এর মান কত? এই U1 এর মান ε0, তাহলে এটা উল্টে গেল। তাহলে 2d / ε0A V1 স্কোয়ার। তাহলে ε0A V1 স্কোয়ার d কেটে গেল, বা U2 = 2U1। তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ দ্বিগুণ হবে। অতএব সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে। সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে, সঞ্চিত শক্তির পরিমাণ দ্বিগুণ হবে। ঠিক আছে, এই সঞ্চিত শক্তির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। এবারে আসছে আমাদের আর একটা প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। এই শেষ প্রশ্নে বলছে যে এই শক্তির মান তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শক্তির পরিমাণ কত হলো? এটা হলো শক্তির রাশিমালা কত আমাদের? এটা ε0A V1 স্কোয়ার / d। এবার 6 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় ক্ষেত্রে শক্তির ভিন্নতার কারণ কি? শক্তির ভিন্নতার কারণ কি এইটা আমাদের দেখাতে বলছে। তাহলে শক্তির ভিন্নতার কারণ আমরা কিভাবে দেখাবো, তাই না? তাহলে আমরা জানি
সঞ্চিত শক্তির পরিমাণ যেটা, সঞ্চিত শক্তির পরিমাণ নির্ভর করে কিসের উপরে? সঞ্চিত শক্তির পরিমাণ নির্ভর করে সঞ্চিত চার্জের উপরে। তো যে চার্জ এখানে পরিবর্তিত হচ্ছে না, ধারকত্বের উপরে, ধারকত্বের মান পরিবর্তিত হচ্ছে, বিভবের উপরে, বিভবের মান পরিবর্তিত হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের উপরে নির্ভর করে। তাহলে এগুলো সব পরিবর্তিত হচ্ছে শুধুমাত্র সঞ্চিত চার্জের পরিমাণ বাদে। তাহলে এইগুলো বাদ দিয়ে যে রাশিগুলো থাকছে সবাই যদি পরিবর্তন হয় তাহলে সঞ্চিত শক্তির মান পরিবর্তিত হবে। তাহলে এটাই হলো আমাদের শক্তির মান পরিবর্তিত হওয়ার কারণ। তাহলে এখন সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু কত? হাফ। তাহলে পরিবর্তিত শক্তিটা লিখছি আমরা C2 V2 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখব? তাহলে ইউ দি দেখলেও আমরা জাস্ট রাশিমালাটা দেখছি, পরিবর্তিত মান দেখছি না। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ সি সমান তাহলে কত? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, আর ভি ইজ ইকুয়াল টু কত? ইডি, তার মানে স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে যেহেতু ডি এর মান পরিবর্তন হচ্ছে তাহলে ই এর মানও পরিবর্তন হবে। তাহলে 2D স্কোয়ার ডি স্কোয়ার, আমরা রাশিমালা দেখি জাস্ট ডি স্কোয়ার। তাহলে এই অবস্থায় দেখি আমরা, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? একটা ডি কেটে গেল, তাহলে এপসাইলন নট এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ডি। তাহলে ইউ প্রপোর্শনাল টু ডি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে দূরত্বের মান, পাতের ক্ষেত্রে দূরত্বের মান যদি পরিবর্তিত হয়, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যদি দূরত্বের মান পরিবর্তিত হয় তাহলে সেই ক্ষেত্রে তার সঞ্চিত শক্তির পরিমাণ ওই দূরত্বের সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ কোনো ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বাড়াই তাহলে ওই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু সমানুপাতিক তাহলে দূরত্ব দ্বিগুণ হয়েছে, এই জন্য আমরা 6 নম্বর প্রশ্নে দেখেছি কি যে শক্তির পরিমাণও দ্বিগুণ হয়েছে, শক্তির পরিমাণও দ্বিগুণ হয়েছে। তাহলে এটাই সঞ্চিত শক্তি ভিন্ন হওয়ার কারণ, সঞ্চিত শক্তি ভিন্ন হওয়ার কারণ। এখানে আমাদের আরেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে যে সেটা যে স্প্রিংয়ের প্রসারণের সঙ্গে এই উত্তরের একটা তুলনা করে দেখাতে হবে। তাহলে এইটাকে যদি আমরা একটা নাম্বার বলি যে 6 নম্বরের 1 নম্বর সমীকরণ, তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে ভিন্নতার কারণ, স্প্রিং এর সঞ্চিত শক্তির সাথে উত্তরের তুলনা, এইটা উত্তরের তুলনা। তাহলে একটা স্প্রিংয়ের কি হয়? একটা স্প্রিং যদি আমরা দেখি যে একটা শক্ত অবলম্বন থেকে একটা স্প্রিংকে এরকমভাবে টেনে একটা ভারী কিছুর সঙ্গে আটকানো আছে, এটা হলো স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা। এখন এই স্প্রিংটাকে যদি আমরা টেনে এরকম লম্বা করি, এরকম লম্বা করে রাখি, তাহলে এই লম্বা করে রেখে তাহলে দেখা গেল স্প্রিংটা আমাদের এই অবস্থায় এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। তাহলে এই এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার ফলে এই স্প্রিংয়ের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি বা বিভব শক্তি সঞ্চিত হবে। তাহলে সেই সঞ্চিত শক্তির পরিমাণ কত? স্প্রিংয়ের সঞ্চিত শক্তি E ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে কে হলো কি? কে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক, একটা স্প্রিংয়ের জন্য স্প্রিং ধ্রুবকের মান কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হাফ কনস্ট্যান্ট, অতএব ই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হচ্ছে তার এক্সপানশন যেটা, সম্প্রসারণ যেটা, সেই সম্প্রসারণকৃত দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। এটাকে দূরত্ব হিসাবে চিহ্নিত করছি আমরা। তাহলে এই দূরত্বের বর্গের সমানুপাতিক। পক্ষান্তরে সঞ্চিত শক্তি যেটা, সঞ্চিত শক্তি যেটা সেটা হচ্ছে আমাদের দূরত্বের সমানুপাতিক। তাহলে 1 ও 2 নম্বরকে
বিশ্লেষণ করলে উত্তরের ভিন্নতা পাওয়া যাবে। সেই ক্ষেত্রে তোমরা এখানে কি লিখবা, যে 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা দেখছি, খুব ভালো করে শুনে নাও, এটা লিখে নিতে পারবা তোমরা, যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা দেখছি যে পাতে সঞ্চিত শক্তির পরিমাণ পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। পক্ষান্তরে স্প্রিংয়ের ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ স্প্রিংয়ের সম্প্রসারিত দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। অতএব এই দুইটা ক্ষেত্রে দুটাই দূরত্বের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা একরকম নয়। এই কথাটুকু লিখে দেওয়া, যে উভয় ক্ষেত্রেই সঞ্চিত শক্তির পরিমাণ মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্যের সঙ্গে, যেহেতু ডি এবং এক্স দুটাই দৈর্ঘ্য হিসাবে চিহ্নিত করছি আমরা, মিটার এদের একক, তাহলে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। সমানুপাতিক হারে বলছি না আমরা, কারণ এটা সমানুপাতিক, এটা বর্গের সমানুপাতিক, তাহলে মানে দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বৃদ্ধির হারটা ভিন্ন। ব্যাস এটাই। তো এটাই, তোমরা এটা উত্তরটা লেখো সুন্দর করে, লিখে যা যা ডেকোরাম আছে সেইভাবে তোমরা খাতা উপস্থাপন করবা। এই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।